একটা টিপস ফলো করলে যে বাড়িতে এত সুন্দর চিতই পিঠা বানানো যায়, সত্যি আগে আমি জানতাম না। জানলে আর কখনোই বাইরে থেকে পিঠা কিনে খেতাম না। কি করব, জানতাম না, সেই জন্য কিনে খেতাম। এখন তো জানি ইনশাল্লাহ আর খাবো না, সেই জন্যই এই যে বিকাল হয়ে গেছে, এখন শীতের দিন বিকাল মানে রোদ, রোদের মধ্যে পিঠা খাওয়া বা রোদের মধ্যে একটু বসে থাকা, এটাই তো শান্তি। শান্তি আর কি লাগে, শান্তি তো রোদের মধ্যেই। যাই হোক, রোদ আসছিল আমার রান্নাঘরে, তো ভাবলাম যে যেহেতু রোদ পড়ছে এখন বিকেল সময়, তো আমি একটু পিঠা বানাই। যেহেতু আমি শিখে গেছি এখন পিঠা বানানো, সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি আটা আর ময়দা কিন্তু একসঙ্গে করে নিয়েছিলাম, আপনারা দেখলেন হয়তো। তারপরে আমি একটু দিয়ে দিছিলাম লবণ। লবণ তো দিতেই হবে, লবণ না দিলে যে কোনো খাবারে রান্না করে না কেন স্বাদ পাবেন না। তো সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু কুসুম গরম পানি দিয়েছি আমি, একদম ফুটন্ত গরম না। দিয়ে একটু অল্প অল্প করে দিচ্ছিলাম আর হাত চামচ দিয়ে নাড়তেছিলাম। চামচ দিয়ে দেখলাম যে নাড়াচাড়া করে একটু মানে পোষাচ্ছিল না, হাতের মতো আর কি হয়, সেই জন্য হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। হাত দিয়ে নাড়াচাড়া করে এই যে আমি দেখাই দিচ্ছিলাম, এরকম একটা ডো হলেই বোঝা যাবে যে না একদম পারফেক্ট ডোটা। সেই জন্য একটু ভালো করে দেখবেন। এরকম হলে আমি যেটা শিখছি আমার আম্মুর থেকে, আমার আম্মু বুঝাই দিচ্ছে এরকম করলে নাকি দেখলে বোঝা যাবে যে এরকম ঠিক থাকলে একদম ঠিক, মানে জোরেও পড়বে না ধীরেও পড়বে না, মিডিয়ামভাবে পড়বে। সেই জন্যই আর কি আপনাদের আমি বলে দিলাম এই টিপসটা ফলো করবেন। আর সিক্রেট যে টিপসটা সেটা হলো কর্নফ্লাওয়ার। আমরা তো বাসায় গ্যাসের চুলায় রান্না করি, আর যারা লাকড়ির চুলায় রান্না করেন তারা তো জানেন এমনিই হয়ে যাবে। আর যারা আমরা এই যে যারা ফ্ল্যাটে থাকি তারা তো এমনি এমনি হবে না, আমরা তো লাকড়ির চুলা কোথায় পাবো, আমরা তো গ্যাসে রান্না করতে হবে। সেই জন্য গ্যাসে রান্না করতে গেলে একটু কর্নফ্লাওয়ার দিবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিঠা যেভাবে ফুলে গেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, ঠিক সেই রকম আপনাদের পিঠাটাও ফুলে যাবে। এই পানি টানি কোনো কিছু দিতে হবে না, কোনো ঝামেলা করতে হবে না। এইভাবে করলে আপনাদের পিঠা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ফুলে যাবে। হয় কিনা একদিন বাসার ট্রাই করে দেখতে পারেন, না যদি হয় তো আমাকে বলতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ওদিকে পিঠা কিন্তু আমার অর্ধেক ভাজাভাজি হয়ে গেছে আর অর্ধেক ভাজতে দিয়েছি। আর এদিকে আমি গুড়টা রেডি করতেছি। এই গুড়টা কিন্তু আমার গত বছরের গুড়, সেই গুড়টা দিয়ে আজকে ভিজা পিঠা বানাবো। আমি গুড়টা রেখে দিয়েছিলাম, আমি জানি যে প্রথম প্রথম শীতের মধ্যে কিন্তু গুড় পাওয়া যায় না, ওটা বাজার থেকে কিনে আনতে হয়। বাজার থেকে কিনতে যাবো কেন, আমি গুড়টা রেখে দিই ফ্রিজে, তাহলে আমার 1 বছর পর আবার নতুন করে খাওয়া হবে, সেজন্য রেখে দিয়েছিলাম। বুদ্ধি আছে তাই না? যাই হোক, এদিকে কিন্তু আমার সব কিছু করা হয়ে গেছে। আমি কিন্তু গুড়টা পুরো বলক তুলে নিয়েছি, তার মধ্যে একটা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম ঘ্রাণের জন্য। এই যে বলক উঠে গেছিল, তার মধ্যে এখন আমি দিচ্ছি পিঠাগুলি একে একে। একটু বড় করছিলাম নিজে খাওয়ার জন্য, মানে এমনি গুড়তে ডুবে ডুবে খাবো। আর কিছুটা ছোট ছোট করছিলাম, একটু ছোট করছিলাম পিঠা ভিজানোর জন্য, সেজন্য ছোট বড় মিলে মিশে দিছি। আর ওইদিকে কিন্তু দুধ চুলায় দিছি। দুধ আমি আলাদা করে দেই, এক একজন এক একভাবে ভিজা পিঠা বানায়, আমি অন্যভাবে বানাই। এক একজন কথায় আছে না, এক এক কারিগর এক এক রকম। যাই হোক, যে যেরকম করে বানাক না কেন কিন্তু খাবারটা কিন্তু একই। এই যে আমার পিঠে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে চুলা কিন্তু অফ। এর মধ্যে কিন্তু দুধটাও আমি ঠান্ডা করে নিয়েছি, একটু কুসুম কুসুম গরম ছিল। এখন আমি দিয়ে দিলাম দুধ, দিয়ে নাড়াচাড়া করে একদম সারা রাতের জন্য রেখে দিব। ইনশাল্লাহ সকালে রিভিউ এটা। সকালে দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম রসের টইটুম্বর হয়ে গেছে। এখন খাওয়ার পালা। বিসমিল্লাহ করে তুলতেছিলাম আর দেখতেছিলাম যে কিরকম সবগুলির মধ্যে ঢুকছিল নাকি না, দেখতেছিলাম যে আলতো আলতো করে ধরতেছিলাম যেন ভেঙে না যায়। তো ইনশাল্লাহ একটাকেও ভাঙতে দেয় নাই। যাই হোক, এই যে আমি পিঠাটা তুলে নিছি, তার মধ্যে একটু ঝোল না নিলে হয়, ঝোলই তো মেন, রসের পিঠা মানে ঝোল। যাই হোক, এখন নিয়ে চলে এসেছি টেবিলে। এসে তো আমার তো জিভে মানে পানি একদম চলে এসছে যে কখন খাবো। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে মুখে দিলাম।